৩ মাস পার হয়ে গেছে। আফরার এখন আগের থেকে সুস্থ। আবরারের হাতে একটু ব্যথা আছে। এখন নিজের কাজ নিজেই করতে পারে। আবরারের পা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। আজ রাই আবরারকে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলছে আবরার আর ১ মাসের মধ্যেই একেবারে সুস্থ হয়ে যাবে। রায়ের সেবার জন্য যে আবরার এত সুস্থ তা ডাক্তার ও বলেছে, যদিও আবরার এর বিপরীতে কিছু বলেনি। রায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রায়ের মনটা খুব একটা ভালো না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আবরার ফোনে কথা বলছে আর রায়ের দিকে আর চোখে তাকাচ্ছে। আবরার কথা বলা শেষ করলো, কিন্তু রায় কোনো কথা বলছে না। আবরার এবার নীরবতা ভেঙে বলল, তোমার না ২ দিন ধরে জ্বর ছিল? ডাক্তার দেওয়া ওষুধ খেয়েছো? রাই আবরারের দিকে না তাকিয়ে জবাব দিল, হুম, খেয়েছি। আজকাল খুব একটা কথা বলো না তুমি। তোমার কি কিছু হয়েছে রাই? রাই এবার ঘাড় ঘুরিয়ে আবরারের দিকে তাকালো, তারপর বলল, আমার আকাশে মেঘ জমেছে আবরার। সেই মেঘের বৃষ্টি হয়ে রূপ নেবে যে কোনো সময়, আর আমি ভেসে যাব কোনো এক নাগাড়া দেশে। আমার মন কিভাবে ভালো থাকবে বলুন তো? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। থাক, বুঝতে হবে না। কিছু কথা না হয় অজান্তেই রয়ে যাক। কিছু কথা না হয় একান্তই আমার হয়ে থাক। আজকাল রায় কি বলে আবরার বুঝে ওঠে না। আবরার রায়কে বুঝতে চায়, কিন্তু কোথাও একটা বাধা পায় সে। আবরার চায় না অভিমানের দেওয়ালের পার করে রায়ের কাছে যেতে। আবরার আর রাই বাড়ি ফিরে এসেছে। আফজাল খান ছেলের কাছে এসে বলল, ডাক্তার কি বলেছে আবরার? সব ঠিক আছে তো? আবরার বলল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। আর ১ মাস হলে আমি একেবারে ঠিক হয়ে যাব, যদি ঠিক মতো নিয়ম অনুযায়ী চলি। অনিলা বেগম রাইয়ের কাছে আসলেন। রাইয়ের কপালে চুমু দিয়ে বললেন, আমার মেয়ের জন্য আজ তুই সুস্থ। আমার মেয়েটা রাত দিন এক করে সেবা করেছে। এমন সোনার টুকরো মেয়ে যার ঘরে আছে, তার সংসারে কি কিছু হতে পারে? আল্লাহ নিজের হাতে এমন হীরার টুকরা আমার কাছে দিয়েছে। আবরারের ফুপু কটাক্ষ করে বলল, অনিলা, এতটা প্রশংসা করো না এই মেয়ের। এই মেয়ে সংসারের অলক্ষ্মী, দেখলে না? আবার আসতে নাই আসতে দুর্ঘটনা ঘটলো। ঘরে কাল সাপ রাখছো তুমি। আবরার বেশ বিরক্ত হয়ে বলল, উফ ফুপি, বাজে কথা বলো না তো। এসব কথা শুনতে একদম ভালো লাগে না আমার। রাই, আমি ঘরে যাব। আমার হাতটা ধরো তুমি। রাই আবরারকে ধরে ঘরে নিয়ে গেল। তারপর আবরারকে ফ্রেশ হতে সাহায্য করলো। আবরারের চুল নিজের হাতে মুছে দিল রাই। তারপর আবরারকে টি-শার্ট পরিয়ে দিল আর চুল আঁচড়ে দিল। আবরারকে ফ্রেশ করে দিয়ে রাই নিজেও ফ্রেশ হয়ে আসলো। রাই ডিভানে দাঁড়িয়ে চুল মুছে নিল, আর আফরার জানালার দিকে রাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। খুব একটা কথা বলে না, মাঝে মাঝে একা কিছু একটা ভাবে। অনেক সময় আবরার ডাক দিল, কেঁপে উঠে। রাইয়ের চোখ হঠাৎ জানালার দিকে পড়তেই দেখলো আবরার তার দিকে তাকিয়ে আছে। আবার নিজের চোখ ফিরিয়ে নিল। দুপুর ২টা বাজে। রাই খাবার ঘরে নিয়ে আসে। রাই আব্বারকে খাবার দিল। আজকাল নিজের হাতে খেতে একদম ভালো লাগে না আব্বারের। এতদিন রাই খাইয়ে দিত। মেয়েটা খুব সুন্দর করে তাকে খাইয়ে দিত। মাঝে মাঝে রায়ের হাত তার ঠোঁট স্পর্শ করলে সে কেঁপে ওঠে। কয়েকবার ইচ্ছে করে রায়ের হাতে কামড় দিয়েছে আব্বার, কিন্তু রাই কিছুই বলেনি তাকে। মাঝে মাঝে করে জ্বালাতে ভালোই লাগে তার, কিন্তু এখন নিজের হাতেই তাকে খেতে হচ্ছে। রাই আর খাইয়ে দেয় না। আব্বার খাচ্ছে না, তাই রাই বলল, কি হলো আপনি খাবেন না? আব্বার আর চোখে একবার রাইয়ের দিকে তাকিয়ে জবাব দিল, আমার খেতে ইচ্ছে করছে না। আপনার তো ওষুধ খেতে হবে, আপনি কি অন্য কিছু খাবেন না? রাই বলল। আব্বার আস্তে করে বলল, তুমি খাইয়ে দাও, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। রাই হাসল। আব্বারের প্লেট নিজের হাতে নিয়ে নিল। কয়েক মাস আগেই রাইকে দেখতে পারত না সেই মানুষ এখন রাইয়ের হাতে খাওয়ার জন্য বাহানা করছে।
কিন্তু আর কতদিন? রাই আকবরে খাইয়ে দিচ্ছে নিজের মতো করে, আর আকবর খেয়েই যাচ্ছে। রাইকে চমকে দিয়ে আকবর হঠাৎ, তোমার হাতটা অনেক নরম, কি দাও হাতে? রাই আকবরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আকবর আরো বলল, কি হলো, কিছু বলছো না কেন যে? আপনি কি করে জানলেন আমার নরম হাত? আপনি তো কখনো আমার হাত ওইভাবে ধরেননি। আবরার রাইয়ের অনেকটা কাছে চলে আসলো, তারপর আস্তে করে বলে, ওই হাতে একটুখানি স্পর্শ বলে দেয় তা কেমন? রাই আকবরের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল, তারপর আবার আকবরকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেয়ে নিল। আর আকবর, সে তো রাইকে দেখেই চলত, যেই দেখা কোনো শেষ নেই, যেই দেখা এক জীবনের শেষ হওয়ার নয়। পাখিরা নিজেদের বাসায় ফিরে গেছে, সন্ধ্যা শেষ হয়ে রাতের গভীরতা বাড়ছে। পাল্লা দিয়ে মিসকা কথা বলছে নিজের একান্ত মানুষের সাথে। মুস্কা বলল, তোমার সাথে সে কবে দেখা হয়েছে? সারাদিন শুধু কাজ আর কাজ, ভালো লাগে না আমার। তুমি কবে আসবে আমাদের বাসায়? ওপাশ থেকে জবাব দিয়ে বলল, আরে বাবা, কাজের অনেক প্রেশার। চিন্তা করো না, আমি 2 দিন পরে যাব। ঘড়িতে দেখছো কয়টা বাজে? এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ঠিক আছে, বাই। হুম, লাভ ইউ। অপরদিকে রাই আব্বারকে বিছানা করে শুইয়ে দিল। আব্বারের মাথায় হাত বুলিয়ে দিতেই পরম যত্নে রাইয়ের হাত নেশার মতো আকবরের ওপর কাজ করে, হাত বুলিয়ে দিলেই ঘুমিয়ে যায় সে। রাই যখন দেখলো আকবরে ঘুমিয়ে আছে, তখন রাই আকবরের খুব কাছে চলে গেল। রাই আকবরের কপালে নিজের ঠোঁটে স্পর্শ দিয়ে রাইয়ের চোখে পানি। রাই আকবরের মুখটা নিজের 2 হাতে বন্দি করে বলে, জানেন আকবর, আপনার দুর্ঘটনা হওয়ার পর যতটা আমি কষ্ট পেয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানেন আপনি? যখন দেখলাম জীবনের শেষ মুহূর্তে আমি আপনার এত কাছে, তখন আল্লাহকে হাজার ধন্যবাদ দিয়েছি। আমি কি করে সহ্য করব অন্য মেয়ে আপনার সেবায় রাখতাম বলুন তো? এই যে আমি আপনার এত কাছে থাকতে পারি এই মুহূর্তে, এই যে আমি আপনাকে ছুঁয়ে দিতে পারি জীবনের শেষ সময় দাঁড়িয়ে, এগুলো আমার কাছে আল্লাহর দেওয়া সেরা উপহার মনে হয়। আপনার কি মনে হয় আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে এসেছি? একদম না, আমি আপনার একটু চুল হাত বুলিয়ে এসেছি, আপনাকে একদম কাছে থেকে দেখতে এসেছি। আচ্ছা, আপনি কি ভুলে যাবেন আমায়? আমি যেই দিন থাকবো না ওই দিনে মনে রাখবেন আমাকে, নাকি আপনি ভুলে যাবেন সবার মতো? রাই আর কথা বলতে পারছে না, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে, চোখে পানি ছেড়ে দিয়েছে। রাত 2টা ছুঁই-ছুঁই। আব্বারের হঠাৎ ঘুম ভেঙে গেছে। মূলত আব্বারের খুব ঠান্ডা লাগছিল, আর এতেই তার ঘুম ভেঙে গেছে। আব্বার চোখ খুলতেই সোফার দিকে তাকালো, কিন্তু সোফায় খালি। রাই তো এখানেই ঘুমায়। রাইকে কয়েকবার আব্বার ইশারা ইঙ্গিতে বিছানায় শুতে বলেছিল, কিন্তু রাই তার ইশারা বুঝেনি। আব্বার আশেপাশে তাকালে কিন্তু রাইকে দেখতে পেল না। ডিভানের দরজা খোলা, তাই আকবর উঠে দাঁড়ালো, তারপর লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে ডিভানের দিকে পা বাড়ালো। ডিভানের চারদিকে তাকাতে এক কোণে আকবর চোখ থমকে গেল। একটু দূরেই এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে, দমকা হাওয়া তার খোলা চুলে এগুলো এলোমেলো করে দিচ্ছে। হ্যাঁ, একটু দূরে রাই দাঁড়িয়ে আছে, তার দৃষ্টির ওপর থেকে। আকবর নিঃশব্দে রাইয়ের পেছনে দাঁড়ালো। আকবর দাঁড়াতেই রাই বলে ওঠে, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন আপনি আকবর? আবরার চমকে ওঠে, কারণ সে এতটাই আস্তে হেঁটে রাইয়ের কাছে এসেছে যে কোনো শব্দই হয়নি। রাই কিভাবে বুঝলো তার উপস্থিতি? আকবর চিন্তার মাঝে রায়ে আবার বলল, কিভাবে আপনার উপস্থিতি বুঝলাম সেটা ভাবছেন, তাই না? আপনার মন কথা আমি পড়তে পারি আবরার। আপনার চোখের ভাষা আমি বুঝতে পারি। আপনার না বলা সকল কথা বুঝি। আর আপনার উপস্থিতিতে বুঝবো না, এটা কি করে হয় বলুন তো? কিন্তু বিশ্বাস করুন, তবুও আমার আর কিচ্ছু করার নেই। তুমি সত্যিই কি আমার মনের কথা বুঝতে পারো আবরার, বলো। রাই হাসল। আবরার রাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, আবরার, এত রাতে এখানে কি করছো তুমি? না ঘুমিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো? রাই নিজের ভবিষ্যৎ বাসস্থানকে দেখছি খুব কাছ থেকে।
আবার কি সব বলছো তুমি? আমি কি বলছি আর তুমি কি বলছো? রায় আঙ্গুলের ইশারায় করল বাগানের দিকে, তারপর বলল, আবরার, আপনাকে বাগানে ওই রক্তজবা গাছটি দেখছেন? ওই জায়গায় আমার বড্ড ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আপনি যখন নিজের প্রেয়সীকে নিয়ে এখানে চন্দ্রবিলাস করবেন তখন আমি ওখান থেকে দেখব। সময় পেলে যখন আপনি এখানে দাঁড়াবেন তখন আমি খুব সহজেই আপনাকে দেখব। আকবর রায়ের দিকে তাকিয়ে বলল, মাথাটা কি গেছে নাকি আরো বাকি আছে? কি সব উল্টোপাল্টো বলছে তখন থেকে? রায়ের চোখে পানি চিকচিক করছে। চোখের পানিটা কিছুতেই চেপে রাখতে পারছে না। রাই আকবরকে দিকে না তাকিয়ে বলল, আপনি 3 মাস আগে একটা কথা দিয়েছিলেন, মনে আছে? আকবর, কি বলেছিলাম মনে নেই? রাই, আপনি বলেছেন আমি কেন আপনার সেবা করছি, আপনার সেবা করার বদলে আমার কি চাই, তাই না? আবরার, হ্যাঁ মনে পড়ছে। রাই, আজকে যদি চাই তাহলে দেবেন? আমি যা চাইবো নিষেধ করতে কিন্তু পারবেন না। আপনি যা চাইবা তাই দেবে। আকবরের মনটা খারাপ হয়ে গেছে। রাই নিজের স্বার্থে তার সেবা করেছে। আকবর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ দিব। কি চাই তোমার, বলো আমাকে। কালকে আপনার পছন্দ মতো একটা শাড়ি এনে দেবেন আমাকে, পছন্দ মতো চুড়ি এনে দেবেন, টকটকে লাল আলতা এনে দেবেন, তারপর নিজের হাতে কাল আমাকে সাজিয়ে দেবেন। তারপর আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবেন। আর আপনাকে আমার পছন্দের পোশাক পরতে হবে, পরবেন তো? আবরার ভেবেছিল রাই হয়তো বাড়ি গাড়ি কিছু চাইবে, কিন্তু এই মেয়ের মাথায় মনে হয় গেছে কি সব জিনিস চাইছে। আব্বার ভাবনার মাঝে রাই আবারও বলল, বাড়ি গাড়ি কেন চাইলাম না তাই ভাবছেন তো? ওই সব বাড়ি গাড়ি আমার কাছে এখন মূল্যহীন। আমার কাছে সব ধরনের বিলাসিতা এখন মূল্যহীন। এগুলো দিয়ে এখন আর আমার কিচ্ছু হবে না। ঘরে চলুন, ঘুমাবেন। আর আমার বলার জিনিসগুলো কাল নিয়ে আসবেন। মনে করুন এগুলো আমার শেষ চাওয়া আপনার কাছে, তাই দয়া করে ভুলে যাবেন না। পরের দিন সকাল 10টা বাজে। রায় নিজের ঘরে পরিষ্কার করছে। আবরার গাড়ি নিয়ে কিছুক্ষণ আগেই বেরিয়েছে। রায় কাজ করছিল, হঠাৎ পেছন থেকে মিসকা এসে জড়িয়ে ধরল। রায় পেছনে তাকিয়ে হেসে দিয়ে বলল, তারপর বলো, আজ বেশি খুশি খুশি লাগছে? তোমাকে কি হয়েছে? মিসকা মাথা নিচু করে বলল, ওই নাকি খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। রায় খুশিতে মুখ চেপে ধরল। তারপর বলল, কবে আসবে? কিছুদিনের মধ্যে আসবে বলেছে। তোমার ভাই তো এগুলো কিছুই জানে না, তাকে কবে জানাবে? সময় হলেই জানাবো। হঠাৎ আনিলা বেগম রায়ের নাম ধরে ডাকতে রায় বলল, আপু, মা ডাকছে, আমি বরং মায়ের কাছে যাই। রায় দৌড়ে আনিলা বেগমের কাছে গেল। রায়কে দেখে তিনি বললেন, সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, সকালে তো কিছুই খাসনি। তাড়াতাড়ি খেয়ে নে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, খেয়াল করেছিস? দিন দিন চেহারা কি হাল করছিস? তাড়াতাড়ি খা, নইলে খাবি এক চট। রাই আনিলা বেগমের গলা জড়িয়ে ধরল, তারপর বলল, রাগ কেন করছো মা? আমি তো তোমারই মেয়ে, আমার না খেতে ইচ্ছে করছে না? রায়ের এমন কথায় আনিলা বেগম গরম চোখে তাকালো, তারপর হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। খাবার বেড়ে নিজের হাতে রাইকে খাইয়ে দিল। রাইও আর না করতে পারল না। এই দুনিয়ায় হয়তো মায়ের ভালোবাসাই খাঁটি হয়। সে ভালোবাসা কখনো উপেক্ষা করা যায় না, যে ভালোবাসায় রাগ থাকলেও হাজার গুণ বেশি মমতা থাকে। আবরার বাড়িতে এলো দুপুর 12টার দিকে। আবরার ঘরে এসে রাইকে পড়ার টেবিলে দেখলো। রাই বই পড়ছে। আবরারকে দেখে রাই উঠে দাঁড়ালো, তারপর আবরারের কাছে গেল। আবরার হাত দিতেই শপিং ব্যাগগুলো নিয়ে আবরারকে সোফায় বসিয়ে রাই বাইরে চলে গেল। রাই কিছুক্ষণ পর ঘরে এলো। রাই নিজের হাতে এক গ্লাস লেবুর শরবত নিয়ে গেল। রাইয়ের হাত শরবত দেখে আবরারের ঠোঁটে হাসি ফুটল। মেয়েটা, তার কিছু বলতে হয় না, তার না বলা সবকিছু বুঝে ফেলে। শরীরটা অনেক ক্লান্ত লাগছিল আকবরের, তাই রাই গ্লাস এগিয়ে দিতেই আকবরের হাত বাড়ালো গ্লাসের দিকে। আকবর ফ্রেশ হয়ে রুমে এলো। রাইকে শপিং করে আনার কোনো কিছুই আকবর দেখতে দেয়নি। রাই এটার জন্য কিছুক্ষণ আগেই রাগও করেছে। আয়নাতে আকবর রায়ের প্রতিবিম্ব দেখছে। সোনালি পরে সাদা শাড়ি, দুই হাতে সাদা চুড়ি, খোঁপায় করা চুলে
রজনীগন্ধার মালা, মায়াবী চোখে গাঢ় কাজলের ছোঁয়া। তার বিয়ে করা বউকেও হুপরীর মতো লাগছে। কেন মেয়ে কি সত্যি এত সুন্দর? সত্যি বলতে ভালোবাসার মানুষগুলো সর্বদা সুন্দর। সাধারণ জিনিসে তারা প্রেমিকের থেকে শ্রেষ্ঠ সুন্দরী ওঠে। প্রেমিকা একটু স্পর্শ প্রেমিকের মনে মাতাল হাওয়ার সঞ্চারণ করা সক্ষম। তাই প্রেমিকদের থেকে সাবধান, নয়তো যে কেউ ঘায়েল হতে পারে প্রতি মুহূর্তে তাদের চোখে অতল গভীরে। আকবর রায়ের দিকে বাড়ি থেকে বের হয়ে গেল দুপুরে একটু পরেই। বাড়ির কেউই নিয়ে কোনো কথা বলেনি। বিয়ের পর দুজন এই প্রথম কোথাও যাচ্ছে। আব্বারের মা-বাবা বেশ খুশি হয়েছে। আব্বার গাড়ি চালাচ্ছে। খোলা জানালার দিকে বাতাসে গাড়িতে প্রবেশ করেছে। চারদিকে বসন্তের ছোঁয়া লেগেছে। প্রকৃতি নিজের মতো সেজে উঠেছে। রায় বারবার তার জীবনের বসন্ত দেখে চলছে। আকবর রায়ের জীবনে বসন্তের মতো, যাকে ছোঁয়া যায় না চাইলেও, কিন্তু তার আগমনের জীবন সেজে উঠেছে প্রকৃতির মতো। আকবরের দিকে একবার তাকালো রায়, তারপর মুখ ঘুরিয়ে নিল। জানালার কাছে মুখ দিয়ে চোখ বন্ধ করে নিল রায়। প্রকৃতিতে খুব সুন্দর করে উপভোগ করছে রায়। বাতাসের মাঝে অক্সিজেনের অভাব নেই, কিন্তু এখানে তার জন্য সামান্য আছে। হঠাৎ একদিন তার শ্বাস বন্ধ হয়ে যাবে, চাইলেও আর প্রকৃতিকে উপভোগ করা যাবে না। চাইলে আর নিজের নানা রং রাঙিয়ে তোলা যাবে না। নিঃশ্বাস বন্ধ হলে ওই সাদা কাপড়টাই সবাই পরিয়ে দিবে। মুসলিম হলে মাটির ঘরে রেখে আসবে প্রিয়জনেরা, আর হিন্দু হলে আম কাঠে চিতায় দাহ করবে, আর খ্রিস্টান হলে কফিনে মাটি চাপা দেবে। জীবনটা বড়ই অদ্ভুত, যেখানে সেকেন্ডের ভরসা নেই, অথচ আমার সবাই আজরূপ। টাকা পয়সা মোহ পড়ে আছি, দুনিয়ায় চাকচিক্য দেখে ভুলেই গেছি যে একদিন ওপারে চলে যেতে হবে। একদিন সবাইকে ছেড়ে আপন ঠিকানায় চলে যেতে হবে, হয়তো ২ দিন আগে, নয়তো ২ দিন পরে। গাড়ি থেমে গেছে। রায়ের বলার মতো তুরাগ নদীর পাড়েই আকবর গাড়ি থামিয়েছে। নদীর পাড়ে গাঢ় সবুজ ঘাস, নদীর পানি কলকল আওয়াজ আসছে। নদীর পাড়ে একটি শুকনো গাছ, গাছটা একটি ডালে ২টা চড়ুই পাখি বসে আছে। রায় সেই দিকে তাকিয়ে হাসল। রায় নিজের পায়ে জুতা খুলে ফেলল। আকবর রায়ের দিকে তাকিয়ে বলল, জুতো কেন খুলছো তুমি? রায় বলল, এই কোমল ঘাসে একবার নিজের পা ছুঁয়ে দেখুন, দেখবেন একরাশ স্নিগ্ধতা আপনার মনে ছুঁয়ে দেয়। আকবর নিজের পায়ের জুতো খুলে ফেলল, তারপর রায়ের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিল। কোমল ঘাসে একটি একটি পা ফেলে চলতে লাগলো। বাতাস এসে রায়ের আঁচল উড়িয়ে দিয়ে যায়। আফরারের ঘন চুলগুলো এলোমেলো হয়ে গেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে আকবর। হঠাৎ রায় আকবরের হাত ছেড়ে দিল, তারপর একটু সামনে হেঁটে গেল। রায় কিছু বন্য ফুল তুলে নিল। আকবর রায়কে দেখেই চলছে। মেয়েটা কখন কি করে আকবর বুঝতে পারে না। আকবর যেই পাঞ্জাবিটা পরে আছে সেটা রায়ের দেওয়া। আকবর দেখল রায় তার দিকে আসছে। রায় আকবরের কাছে এসে দাঁড়ালো, তারপর এক মুঠো বর্ণফুল আকবরকে দিয়ে বলল, আপনার জন্য এগুলো। এর দাম হয়তো খুব কম, কিন্তু বিশ্বাস করুন, এর সৌন্দর্য অনেকটা প্রখর যে কবিরও ভাষা হারিয়ে ফেলে। আবরার ফুলগুলো হাতে নিল, তারপর একটা গভীর শ্বাস দিয়ে তার ধ্যান নিল। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য বিদায় নেবে। নদীর স্বচ্ছ পানিতে পা দুলিয়ে বসে আছে আকবর আর রায়। রায় আকবরের কাঁধে মাথা দিয়ে দেখেছে। দুজনে গোধূলি বেলায় দেখছে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তারা কিরণ প্রেমিক আর প্রেমিকার মনে ভালোবাসার এক সুন্দর সন্ধ্যা তৈরি করেছে। আরবার রাইকের দিকে তাকাল। রায়ের মুখটা বড্ড মায়াবী লাগছে তার কাছে। রায় নিজের চোখে তুলে আকবরের দিকে তাকালো, তারপর বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আকবর হাসল, তারপর মাথা নেড়ে বলল, কিছু না। রায় মুচকি হেসে বলল, সময়টা সুন্দর তাই না? হুম। এভাবেই সারা জীবনও থাকা যায়। রায় গভীর কণ্ঠে বলতে লাগল, সময় থামিয়া যাক, প্রকৃতি শান্ত থাক, তোমার আমার প্রেম গাথা এমনি রহিয়া যাক। জানি তাহা কিছুই স্বপ্ন, আমার মিথ্যা মোহের সঙ্গে তুমি থাকিবে আর কতদিন। দুইজন পরেই ছুটি নেবে জীবন সংসার। আমি কিছুটা সময় তোমার আমার
এটাই যেন অনেক, তবুও বলি সময় পেলে আবার আসিবে ফিরে। রায় থেমে গেল। আবরার ঘাড় ঘুরে রায়ের দিকে তাকলো, তারপর বলল, বেশ ভালো কবিতা বলো তুমি, কিন্তু কয়েকটা লাইন পরে আর বুঝতে পারিনি। না মানে অর্থ যেটা আসে তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। রাই হাসল, তারপর বলল, সন্ধ্যা পার হয়ে গেছে, এবার উঠুন, বাড়ি যেতে হবে। রাই উঠে দাঁড়ালো, তারপর আবার হাতে জুতো নিয়ে হাঁটা দিল। আবার কিছু দূর গিয়ে থেমে গেল। আবরারকে দাঁড়াতে দেখে রাই বলল, কি হলো, থামলেন যে? চলুন। রায়ের কথা আবরার পাত্তা দিল না, নরম ঘাসের ওপর শুয়ে পড়ল। আবরার নিজের মাথা নিজেই একটা হাত দিল, আরেকটা হাত ঘাসের উপর রেখে বলল, শুয়ে পড়ো রাই। রাই কথা বাড়াল না। জীবনের শেষ সময় যদি ভালোবাসার মানুষের একটু কাছে থাকা যায়, তাহলে ক্ষতি কি? রাই আবরারের হাতে মাথা রেখে শুয়ে পড়ল। রাইয়ের খোঁপার ফুলের ঘ্রাণ আর নীরব পরিবেশে আবরার সহ্য করতে পারছে না। নিষিদ্ধ চাহিদা হানা দিচ্ছে প্রেমিকের হৃদয়ে। আবরার আকাশের দিকে তাকিয়ে রইল। রাই আবরারের দৃষ্টি অনুসরণ করে বলল, কি দেখছেন আপনি? হাজার তারার ভিতরে একটা উজ্জ্বল তারা খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। রায় মলিন কণ্ঠে জবাব দিল, যে ক্ষণে আমার আঁখি বন্ধ হবে সেই নিশীথে আকাশে তাকিয়ে হাজার তারার ভিড়ে তোমার তারাটা খুঁজে নিও। সেই তারাটা তোমার জন্য হাসবে, তাহার দেখিয়া তুমি কাঁদিবে। আকবর রায়ের ওপর আধশোয়া হয়ে বলল, এত কঠিন করে কেন কথা বলো? সোজা করে বলতে পারো না? রায় বলল, এবার বাড়ি চলুন মশাই।